বলতে পারি যে বিমান ব্যানার্জি আর ওই বিধানসভা স্পিকারের চেয়ারে বসেন না, যার ফলে মানে ডেসপটরা যেরকম করেন আর কি, যা খুশি তাই মানে তুড়ি মেরে বলে দেবো। আর ওই যে বললাম, আপনারা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে আমার আর সন্দীপনেরটা জানি। আমরা মিটিংয়ে যাইনি, কারণ আমরা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ট্যান্ডিং ওভেশন দিতে পারবো না, সেই জন্য যাইনি। এটা থেকে বলছেন না আমায় আর কি। আরেকটা হচ্ছে যে আজকে যে চিঠিটা অভিষেক ব্যানার্জি জমা দিলেন বা তার তরফ থেকে যে যারা জমা দিয়ে গেলেন, সেখানে তো বাকি বিধায়কদের সমর্থনের কোনো সই লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এটা কি আপনারা আবার স্পিকারের কাছে তুলবেন? আমি চিঠিটা পড়বো আগে, তারপর সন্দীপনের সঙ্গে আগে বসে ঠিক করব কি করব। তবে এটুকু বলতে পারি যে বিমান ব্যানার্জি আর ওই বিধানসভা স্পিকারের চেয়ারে বসেন না, যার ফলে মানে ডেসপটরা যেরকম করেন আর কি, যা খুশি তাই মানে তুড়ি মেরে বলে দেবো। আর ওই যে বললাম, আপনারা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে আমার আর সন্দীপনেরটা জানি। আমরা মিটিংয়ে যাইনি, কারণ আমরা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ট্যান্ডিং ওভেশন দিতে পারবো না, সেই জন্য যাইনি। সময় নষ্ট। আর বলবেন যে টুইট দেখে নাও, কোনো মানে হয় না। থ্যাংক ইউ। এই প্রবীর প্রশ্নটা করছে যে আমি 2.5 ঘন্টা ছিলাম, তা আমরা প্রবীর আবির কতক্ষণ আড্ডা দিই, যখন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও বিধানসভায়। তো স্বাভাবিকভাবে আমি অন্য কোনো কর্মসূচি না থাকলে বিধানসভায় আসি। আজকে বিধানসভায় এসেছিলাম, আমার ব্যক্তিগত কিছু কাজও ছিল, সেই কাজগুলো করেছি। বিধানসভায় এসেছিলাম, ভেতরে সাংবাদিক বন্ধুরা এই মুহূর্তে নেই, তো এখন বিধানসভা থেকে বেরোচ্ছি। এই মানে যে জল্পনা উঠেছে সেটা কি মিথ্যে? এই যে আপনি 50-55 জন বিধায়ক কিনে তৃণমূলের আলাদাভাবে বিরোধী দলের তকমা চাইতে পারেন, আলাদা পরিষদীয়। আমি এরকম মানে জানি না, মানে গল্পের গরু আমি তো গাছে ওঠাতে পারবো না। আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই যে 53, 55, 58 এসব কোনো আইডিয়া নেই। কিন্তু না, আপনি আসার আগে যেহেতু তাপস রায় তিনি বিজেপির বিধায়ক মন্ত্রী হয়েছেন, তিনি পোস্ট করছেন যে আপনি 50 জনের নামের তালিকা নিয়ে বিধানসভায় ঢুকছেন, তৃণমূল দলটা থাকবে না। এইটার সঙ্গে কি কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে আপনার আসার? মডেল হচ্ছে বাংলা। আচ্ছা, আসলে তাপসদা তিনি এই বিধানসভার এর আগে ডেপুটি স্পিকারও ছিলেন, হ্যাঁ ডেপুটি চিফ হুইপ ছিলেন, মন্ত্রী ছিলেন, এখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি ঘটনাচক্রে দেখার সুযোগ পাইনি তাপসদা কি পোস্ট করেছেন। তো তাপসদা সম্মানীয় মানুষ, তিনি যেটা পোস্ট করেছেন তিনি বলতে পারবেন। আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। কিন্তু আপনি এই যে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় মিটিং করছেন বলে দেখা যাচ্ছে, এই যে বলা হচ্ছে, এইটা নিয়ে কি বলবেন? আমি তো গতকাল সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে একজন নাকি অভিযোগ করেছেন যে আমি নাকি দক্ষিণ কলকাতার একটা মিটিংয়ে দক্ষিণ কলকাতার একটা হোটেলে দীর্ঘক্ষণ নাকি বিভিন্ন এমএলএর সঙ্গে মিট করেছি। আমি আবারও প্রকাশ্যে, সংবাদ মাধ্যম রয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। আর আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কারণ এটাও ডিফ্যামেশন। উনি এটা বলতে পারেন না। আমি কোর্টকে বলবো যে তদন্ত করে আমার টাওয়ার লোকেশনটা চেক করে দেওয়া হোক, যে উনি যখন বলেছেন তার আগে কোথায় ছিলাম, আর উনি বলা পর্যন্ত আমি কোথায় ছিলাম, আমি তার জন্য প্রশাসনকে জানাবো, কারণ আমার মনে হয়েছে এতে আমার মানহানি হয়েছে। আজকে একটা চিঠি জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। দেবেন আপনি? মানে কি চিঠি আমি জানি না, বলতে পারবো না। বিধায়কের সই সম্বলিত কোনো চিঠি আপনি কি দেবেন? বিধায়কদের সই সম্বলিত কোনো চিঠি? বিধায়কদের সই সম্বন্ধিত চিঠি আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই। আজকে তৃণমূলের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেখানে সই ছাড়াই আবার শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে সই করেছেন এবং আজকে জমা দেওয়ার মানে রেখে আসা হয়েছে। এবং এই চিঠিতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্স টানা হয়েছে যে তাকে কিভাবে বিরোধী দলনেতা করা হয়েছিল সেটি। আমি চিঠিটা দেখিনি, না দেখে বলতে পারবো না। না, এখান থেকে তো পুরোটা পড়তে পারছি না। উনি এসেছিলেন দিতে চিঠিটা? হ্যাঁ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, বাহিনী এসেছিল, অসুবিধা দিয়ে ওনারা দিয়েছেন। আমি জানি না চিঠির কন্টেন্ট কি আছে, দেখবো, পড়ে নেবো। টুইটে নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ উনি বলেন কিছু বললে টুইট দেখে নিতে, তো এটাও ডেফিনেটলি টুইটে আছে। আমি ডেফিনেটলি সেটা দেখে নেবো যে কি লিখেছেন। কিন্তু মানে আমি যা বুঝি আর কি, আসলে এই যে আমাদের বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভাটা তো শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা ছিল না। 1931 সালের 9ই ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন এই বাড়িটার পত্তন করেছে। মানে ভিত্তিপ্রস্তর 2 বছর আগেই হয়েছিল। এটা 9 ফেব্রুয়ারি 1931 এই বাড়িটা যাত্রা শুরু করে। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, গোটা বাংলার প্রধানমন্ত্রী এখানে বসতেন। তো এই বাড়িটার একটা অন্যরকম গুরুত্ব রয়েছে। আর ওই স্পিকারের চেয়ার, স্বাধীনতা পরবর্তী সময়ে স্পিকারের চেয়ারের একটা গরিমা রয়েছে। সে বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাসিম আব্দুল হালিম পর্যন্ত। স্বাভাবিকভাবে গত 15 বছরের যে অভ্যেস, মানে প্র্যাকটিক্যালি মানে যিনি চালিয়েছেন, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, স্পিকারের চেয়ারের ব্যাপারটা, মানে এই যে ধরুন কমনওয়েলথের স্পিকার আর যান না, কেন যান না? কমনওয়েলথের স্পিকারের যাওয়া বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা। এটা আমার ধারণা একটা অভ্যেস পরিণত হয়েছিল। মানে এই যে বসিং অ্যাটিটিউড, আমরা যা বলে দেবো তুড়ি মেরে,
এই বসিং অ্যাটিটিউডটা কোথাও কাটছে না, রাজনীতির সঙ্গে যোগাযোগবিহীন মানুষজন, গ্রাউন্ডের সঙ্গে গ্রাসরুটের সঙ্গে কোনোই যোগাযোগ নেই। আমি দুটো নাম তো শুনলাম, গ্রাসরুটের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো স্বাভাবিকভাবে দিয়ে এটা আমায় তো অ্যাড্রেস করেননি, যাকে অ্যাড্রেস করেছেন অনারেবল চেয়ার বলতে পারবেন। আপনি দুবার রাজ্যসভা সাংসদ ছিলেন, এই যে বিরোধী দলনেতা নির্বাচিত বা মনোনীত করার প্রসিডিওরটা ঠিক কি? দেখুন, নর্মালি যেটা হয়, এটা এমএলএ এমপিদের, যখন আমি এমএলএ বলতে পারবো না, এমপিদের ক্ষেত্রে এটা হচ্ছে বসে আলোচনা হয়, সবাই স্বাক্ষর অ্যাটেন্ডেন্স হয়। এবারে যেটা হয়েছিল আমি বলেছি, যে কারণে আমি আর সন্দীপন চিঠি দিয়েছিলাম, যে প্রথম যখন আমরা দেখি যে সই যে জাল হচ্ছে, আর সই জাল প্র্যাকটিক্যাল, কারণ যে বিধায়ক নেই, আমি আরও অনেক পরে সই করেছিলাম, আমরা দেখছি যে অনেকগুলো ব্লক লেটারে হচ্ছে নাম লেখা রয়েছে। এখন ব্লক লেটারে কেউ নাম লেখেন না, তো ব্লক লেটারে যেহেতু নাম লেখা রয়েছে, আমরা তখন খুঁজে দেখলাম, আরে আমি বিধায়কদের নাম বলবো না, অনেকেই পুলিশের কাছে বলেছেন, একজন বিধায়ক তো আবার বাড়ি থেকে বেরোননি সেদিন, যার ফলে তার টাওয়ার লোকেশনটা গোটাটাই একই জায়গায়, কোনো মুভমেন্ট নেই। বাকি যারা এরকম এমএলএ আছেন তাদের মুভমেন্ট ছিল, কিন্তু তারা ছিলেন না মিটিংয়ে। স্বাভাবিকভাবে ধরুন এই ব্যাক ডেটে আমরাই তো সই করেছি, আমরা তো 19 তারিখে করেছি। আপনি যদি বলেন কেন করেছেন, ওখানে পরিবেশ পরিস্থিতি ছিল, করেছি, আমরা করতে হয়েছে। কিন্তু সেখানে করতে গিয়ে দেখি যে সই একরকম, সই এক জিনিস, যে এমএলএ নেই সেই এমএলএদের নাম ব্লক লেটারে লেখা হয়ে যাচ্ছে। এবং আমার যে চিঠিটা সেটা তো পাবলিক ডোমেনে এসেছে, মানে আমাদের যে চিঠিটা আমার আর সন্দীপনের পাবলিক ডোমেনে সেটা আছে। তো স্বাভাবিকভাবে আমরা কি লিখেছি সেখানে আপনারা জানেন। তো আর স্পিকারের তো কোনো পলিটিক্যাল পার্টি হয় না, স্পিকার কাস্টোডিয়ান অফ দি হাউস। তো এবং তার অনেক উদাহরণ রয়েছে আমাদের দেশে, স্পিকার পদ, স্পিকার। তো স্বাভাবিকভাবে মানে স্পিকারকে অ্যাড্রেস করা হয়েছে, আমি যেটা দেখলাম, এখনো দেখিনি আর কি। স্বাভাবিকভাবে আমরা যখন যেটা করেছিলাম তাতে কিন্তু ওটা অ্যাটেন্ডেন্স ছিল, দেয়ার ওয়াজ নো রেজলিউশন। আমরা কোনো রেজলিউশনে সই করিনি, এটা বলতে পারি। জালটা করলো কে? জালটা করলো কে? দেখুন, আমি তো প্রশাসন নই বা আমি এজেন্সি নই যে আমি ঠিক করে দেবো যে কে জাল করেছে। ওখানে অনেকে ছিলেন, এখন তাদের আবার চাকরি আছে কিনা তাও। এই নতুন কর্পোরেট স্টাইলের যে তৃণমূল, কর্পোরেট স্টাইলের এই তৃণমূলের কোথাও ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। গতকাল শুনছিলাম আপনার চ্যানেলে, আজকে সকালে শুনেছি গতকালের অনুষ্ঠান, সেখানে আরেকজন বলেছেন, তিনি বলেছেন যে ইভেন আমলাদের সইয়েও প্রচুর হচ্ছে জাল রয়েছে। স্বাভাবিকভাবে মানে এই কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে, আর আমাদের মনে হয়েছিল এটা তো তৃণমূলের ওখানে বলে অভ্যন্তরে লাভ নেই। যারা সই করাচ্ছিলেন তারা সবাই ক্রাউন প্রিন্সের অফিসের মানে হর্তাকর্তা বিধাতা অনেকে। এখন আমি এটা নিশ্চিত নই, আমি মুখগুলো চিনি, সবার চাকরি আছে কিনা আমি তাও জানি না, কিন্তু সই তাদের হাতেই, তারাই খাতাটা নিয়ে এদিক ওদিক করছিলেন, এটা দেখেছি। গতকাল আপনি বলেছিলেন যে কোনো রেজলিউশনই তো হয়নি, কোনো রেজলিউশন শোভনদাকে দলনেতা করার